সন্ধ্যার ছায়া গা ছুঁই করছে। এদিকে সেহেরান পরীকে নিয়ে পৌঁছে যায় পার্টির ভেন্যুতে। তারা প্রবেশ করতে এক মুহূর্ত যেন থেমে যায় সমস্ত কোলাহল। চোখ জুড়ে যেন আটকে যায় এক দৃশ্যে, এক অনন্দীয় সুন্দর জুটি। কারো চোখে প্রশংসার ঝিলিক তো কারো দৃষ্টিতে ঈর্ষার অন্ধকার। সেহরান সেসব দৃষ্টির তোয়াক্কা না করে পরীর কোমরে আত্মবিশ্বাসী হাতে আলতো স্পর্শ রেখে এক ধরনের মালিকানা বোধে ওকে নিজের শরীরের কাছাকাছি টেনে নিয়ে প্রবেশ করে ভিতরে। তার পদচারণাতেই যেন একটা আলাদা কমার ছিল। চারপাশের হাওয়ায় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শুধু ওদের দিকে। ভেতরে ঢুকতেই ঈশানী ও তানিশা এগিয়ে আসে। তারা পরীকে জড়িয়ে ধরে, যেন পুরনো বন্ধুত্বের উষ্ণতায় মুহূর্তটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। হঠাৎ খুনসুটিতে সিদ্ধ হস্ত রাহুল এসে দাঁড়ায় সামনে। সে সেহরানকে একরকম ফান করে ইগনোর করে হেসে হেসে পরীর দিকে তাকিয়ে বলে, আরে পরী, এত দেরি করলে কেন আসতে? সেই কখন থেকে আমরা তোমার জন্য ওয়েট করছি। পরী সামান্য ইতস্তত করে একবার সেহরানের দিকে চেয়ে দেখে, যেন মৌন অনুভূতি খোঁজে চোখে চোখ রেখে। সেহরানও তাকিয়ে থাকে তার দিকে, চোখে যেন এক নীরব জ্বলন্ত অধিকার। পরি ধীরে জবাব দেয়, রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছিল ভাইয়া। রাহুল হাসতে হাসতেই বলে, তুমি কি এসকে কে ভয় পাচ্ছ নাকি? ওর দিকে কেন তাকিয়ে আছো? আরে ভয়ের কিছু নেই তো, এখন আমরা আছি না? এই কথায় সেহরান রাহুলকে কাঁধে এক চাপট ঘাট দেয়। সেহরান এবার আর চুপ করে থাকতে পারে না। শ্যাট আপ রাহুল, ও আমাকে ভয় পায়, তোকে বলেছে নাকি? আর আমার বউয়ের কাছ থেকে দূরে থাক, তুই শুধু উল্টাপাল্টা বুদ্ধি দেওয়ার বাহানা খুঁজে বেড়াস সারাক্ষণ। রাহুল মুখ ভেঙচি কেটে ব্যঙ্গ করে উত্তর দেয়, এক কাজ কর ভাই, তুই বরং তোর বউকে খাঁচার ভিতরে আটকে রাখ। দেখে তো মনে হয় বউ না, তুই একটা সোনার রাজহংস পুষছিস। তাই সে যেখানে যাবি খাঁচাটাকে সঙ্গে করে নিয়ে যাবি। সেহরান এবার বেশ আর্তাভিমানে ঠোঁট বাঁকিয়ে উত্তর দেয়, হ্যাঁ, তোরা যা খুশি ভাব। আমি পারলে ওকে সবার চোখের আড়ালে রাখতাম। যা আমার তা শুধুই আমার, তাকে দেখার অধিকার কারো নেই। কথাটা যদিও খুনসুটি করে বলা, তবুও পরীর মনে যেন কোথাও গিয়ে বাস্তবতা ভর করে বসে। এক বিষণ্ণ উপলব্ধি তাকে ছুঁয়ে যায়। মাসুক যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল বিষয়টা বুঝতে পেরে হেসে বলে ওঠে, আচ্ছা হয়েছে তোদের সিরিয়াস কথা, চল ভেতরে সবাই অপেক্ষা করছে, আমরা এবার পার্টি এনজয় করি। এই সময় তানিশা পরীর দিকে তাকিয়ে বলে, এই পরী, তোমার দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না। বলেই সে আবেগে পরীর ঘাড় থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। সেই মুহূর্তেই ঘটে বিপর্যয়। চোখে পড়ে পরীর ফর্সা গলায় লালচে চিহ্ন কয়েকটা স্পষ্ট লাভ বাইট। আরও স্পষ্ট যে তার সাম্প্রতিক কিছুক্ষণ আগেই এঁকে গেছে। একদম টাটকা লাল চিহ্ন, ভালোবাসার গোপন স্বাক্ষর যা সেহেরান রেখে গেছে অনেকটা আগুনের মতো। রাহুল, মাসুক, ঈশানী সবার চোখ একসাথে স্থির হয়ে যায় ওই জায়গায়। তানিশা লজ্জায় তাড়াতাড়ি আবার চুল ফেলে দেয়। পরি সবার দৃষ্টি দেখে কোণঠায় সেহেরানের হাত শক্ত করে ধরে ফেলে, আর সেহেরান পুরো দৃশ্যটা আঁচ করে সেই মুহূর্তে টের পেয়ে কাশতে কাশতে বলে ওঠে, কি ব্যাপার, তোরা সবাই আমার বউয়ের দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? দেখছিস না আমার ছোট্ট বউটা লজ্জা পাচ্ছে? রাহুল তো পুরো মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে, যেন একেবারে পৃথিবীর সব থেকে সপ্তম আশ্চর্য জিনিস আবিষ্কার করেছে। সে এগিয়ে এসে বলে, সেহেরান নিচের দিকে ইশারা করে, এই এসকে, তুই কি এখানে আসার আগেই তোর মেশিন ঠান্ডা করে এসেছিস বুঝি? সারাদিন অফিস করার পরও একটুও টায়ার্ড হোসনি ব্রো? তুই তো দেখি হ্যাভি পাওয়ারফুল রে। মাসুক, ঈশানী, তানিশা সবাই হতবাক, সবাই থতমত খেয়ে যায়। ওরা রাহুলকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু দেরি হয়ে গেছে অনেক। শেহরান এবার রেগে কটমট করে রাহুলের দিকে তেড়ে যায়। চোখ লাল হয়ে ওঠে। সে চেঁচিয়ে বলে, রাহুলের বাচ্চা, আই সোয়ার, তোকে শুধু একবার হাতের কাছে পাই, দেখিস কেমন করে ফালাফালা করে দিই। আজ অফিসে যে কাজটা অসম্পূর্ণ রেখেছিলাম সেটা এখন এখানেই শেষ করব। তোকে প্যান্ট ছাড়া সবার সামনে দাঁড় করিয়ে রাখবো, দেখিস। রাহুল যেন আরো মজা পেয়ে যায় সেহরানকে আরো জ্বালানোর উদ্দেশ্যে মাশরুকের পেছন থেকে মুড বের করে বলে, আমি কি কিছু ভুল বলেছি নাকি রে এসকে? দুপুরে আমায় যা বলেছিলি সেটাই তো করে এসেছিস। দেখ দেখ, তোর ছোট্ট বউটার মুখটা কেমন শুকিয়ে গেছে। বেচারি নিশ্চয়ই তোর মতো এত বড় জলহস্তিকে সামলাতে হিমশিম খেতে থাকে। বলে সে হো হো করে হেসে ওঠে। সেহেরান আবার রাহুলকে ধরতে ছুটে যায়, বলে, ইডিয়েট, এখন পালাচ্ছিস কোথায়?
আর পড়ি সে সময় মনে মনে গালি দেয় এই দুই বন্ধুকে, শয়তান লোকের শয়তান বন্ধু। আমার সম্মানের তো ফালুদা বানিয়ে ছাড়লো। ওর সমস্ত রাগ গিয়ে পড়ে শেহরানের উপর। এই বিব্রত মুহূর্তে তানিশা ঐশানী পরীর পাশে এসে বলে, পরী, রাহুলের কথায় কিছু মনে করো না প্লিজ। ও এমনি ফান করে সব সময়, কিন্তু মনটা দারুণ সোজা ওর। আমাদের বন্ধুত্বটাই এমন জানো, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না একদম। পরী কিছু বলে না, শুধু মুচকি হেসে বুঝিয়ে দেয় সে সব স্বাভাবিকভাবেই নিয়েছে। অথচ ভিতরে কোথাও যেন জ্বলছে হালকা শিখা ভালোবাসা, লজ্জা আর অস্বস্তির মিশ্রণ, আগুন। পার্টি ততক্ষণে জমে উঠেছে, চারপাশে হালকা সুর, কাচের গ্লাসে বুদবুদ ওঠা পানীয় আর কর্পোরেটর গুণীদের হাস্যোজ্জ্বল মুখ যেন রাত্রির আকাশে সরানো তারা। সঙ্গীত, আলো আর হাসির শব্দে ভরে উঠেছে চারপাশ। বন্ধুরা একে একে নাচছে, হেসে উঠছে, কেউ গল্পে ব্যস্ত, কেউ ছবি তুলছে। আর সেই ভিড়ের মাঝেই সেহেরান খান, এই আয়োজনের সম্মানিত আয়োজক, ডেনমার্ক থেকে আগত ক্লায়েন্টদের সাথে সৌজন্য বিনিময়ে ব্যস্ত। শেষমেশ আজকের এই সাকসেস পার্টি তো তাদের সম্মানেই, তাই দায়িত্ব কম নয়। তবে তার চোখে চোখে খেলা করছে এক আশ্চর্য ধরনের প্রশান্তি, কারণ দূরে দাঁড়িয়ে থাকা মার্জিত, শান্ত, লাবণ্যময়ী তার স্ত্রী পরী তানিশা ও ঈশানীর সঙ্গে কথা বলছে মৃদু হেসে। হঠাৎ ক্লায়েন্ট মিস্টার ডেভিড প্রশ্ন করলেন, হোয়ার ইজ ইয়োর ওয়াইফ মিস্টার খান? শেহরান একটু ঘাড় ঘুরিয়ে পরীকে খুঁজে নেয় চোখের কোণে। তারপর গলায় গম্ভীর কিন্তু স্পষ্ট কণ্ঠে ডাক দেয়, পরী, কাম হেয়ার প্লিজ। পরী ধীরে কিন্তু আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে আসে। তার চেহারা মৃদু লাজুক হাসি। পরী আসতেই সে অধিকারভাবে ওর কোমরে হাত রাখে আর নরম কণ্ঠে পরিচয় করিয়ে দেয়। তারপর ক্লায়েন্টদের দিকে তাকিয়ে বলে, মিট মাই লাভলি ওয়াইফ ইউশা খান পরী। ইউশা খান, এই নামটা যেন পরীর অন্তঃস্থলে বেজে ওঠে, কোনো গোপন ছন্দ। খান টাইটেলটি সে কখনো নিজের পরিচয়ের সাথে ভাবেনি, অথচ আজ সেই নামটাই তাকে গর্বিত করে তুলল। তার শরীর জুড়ে একটা শিহরণ বয়ে গেল, আনমনা অনামা আবেগ। মিস্টার ডেভিড হাসি মুখে বললেন, ইউর ওয়াইফ ইজ সো বিউটিফুল। ইউ বোথ মেক আ পারফেক্ট কাপল। সেহরানার পরে সৌজন্য হেসে ধন্যবাদ জানালো, কিন্তু ঠিক তখনই অন্য এক ক্লায়েন্ট অতিরিক্ত প্রশংসায় মুখর হয়ে ওঠেন। অনেস্টলি মিস্টার সেহরান, আই মাস্ট সে, ইফ ইউ বিউটি হ্যাড আ ফেস টু নাইট, ইট ইউ বি ইউর ওয়াইফ। ইট উড বি ইয়োর ওয়াইফ। এই প্রশংসায় আরও শুভসন উচ্ছ্বাস শুনে সেহরানের ভিতর যেন গোপন আগুনের তাপ ছড়িয়ে পড়ে। ও রাগে পরীর কোমরটা একটু জোরে চেপে ধরে। পরী সেটা ঠিকই বুঝে নেয় তার স্বামী রেগে গেছে, সত্যি বলতে কিন্তু এই অতিরিক্ততা তারও ভালো লাগছে না। এই কর্পোরেট দুনিয়া যে বহুমুখী চরিত্রে ভরা তা সে জানে। তাই পরিস্থিতি সামলাতে সে মৃদু কণ্ঠে সেহরানকে জিজ্ঞেস করে, পানি খাবেন? শেহরান বুঝে নেয় পরিস্থিতি। ক্লায়েন্টদের উদ্দেশ্যে সামান্য হাসি দিয়ে বলে ওঠে, এক্সকিউজ মি জেন্টালম্যান। তারপর পরীর হাত ধরে পার্টির ভিড় থেকে দূরে সরে আসে। ঠিক তখন মাসুক এসে বলে, কিছুক্ষণ পর তো কাপল ডান্স হবে এসকে। আমার তো ইস্যু আছে, আর তোর তো নিজের বই আছে, নো টেনশন। শেহরান দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট, বউ কি কখনো অন্যর হয় নাকি? বউ তো নিজেরই হয়। রাহুল হঠাৎ কটাক্ষ ছুড়ে দেয়, ছি ছি মাসু, তুই কি আমাদের এসকের ক্যারেক্টারে দাগ লাগাতে চাচ্ছিস? ভেরি ব্যাড। তানিশা বিরক্ত মুখে বলে, রাহু প্লিজ, এখন আবার শুরু করিস না, ওই সময় অনেক কষ্টে তোকে বাঁচিয়েছি। এই মুহূর্তে সেহরান খেয়াল করে পরি বেশ অন্যমনস্ক। সে পরীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কি হয়েছে পরি? খারাপ লাগছে? ফিরে যাবে? পরি মাথা নাড়িয়ে বলে, খারাপ লাগছে না, আমার আপনাকে কিছু বলার আছে। শেহরান পরীর ঠোঁটে আঙুল ছুঁয়ে বলে, আচ্ছা বাড়ি গিয়ে সব শুনবো, এখন চল। পরি কৌতূহল ভরে জিজ্ঞেস করে, কোথায়? কোনো উত্তর না দিয়ে শেহরান পরীর হাত ধরে নিয়ে যায় এক কোণার টেবিলে। ওয়েটারকে ডেকে বলে, ওয়ান প্লেট গ্রিল সালাদ উইথ কুইনো অ্যান্ড ভেজিটেবল প্লিজ। কিছুক্ষণ পরে খাবার এলে সেহরান তা পরীর সামনে রেখে বলে, ফিনিশ ইট। পরী মুখ খুলতে যাচ্ছিল, আমি এখন সম্পূর্ণ কথা শেষ করার আগে সেহরান থামিয়ে দেয় ওকে। কণ্ঠস্বর কঠিন করে বলে, তুই আজ লাঞ্চ করিসনি, তাই কোনো কথা না বাড়িয়ে এখন ওই খেয়ে নে। তা না হলে আজ রাতে কিন্তু আমাকে সামলাতে পারবি না, কারণ তুই তো জানিস আমি একদম ছাড় দিতে জানি না। পরে কষ্ট কিন্তু তোরই হবে। বলেই নিজের হাতে এক চামচ তুলে পরীর মুখে দেয়। পরী নিরুপায় হয়ে খেয়ে নেয়। তবে সে ঠিকই বুঝে নেয় সেহরান ওকে কৌশলে খাইয়ে দিচ্ছে। তবুও এই আদরে লুকানো ভালোবাসা তাকে নরম করে তোলে।
এই দৃশ্য দূর থেকে চুপচাপ দেখে যাচ্ছে শেহরিশ। তার হৃদয় জুড়ে এক অদৃশ্য যন্ত্রণা, অব্যক্ত সেই চাহনি যেন ব্যথা ছুঁয়ে যায় বাতাসে। ঠিক তখনই পাশে একজনের উপস্থিতি টের পেয়ে সে ঘুরে দাঁড়ায়। দেখে তানিশা দাঁড়িয়ে আছে। তানিশা শান্ত গলায় বলে, তুমি বয়সে আমার 3 বছরের ছোট। তাই বলছি, জীবনে সবকিছু জোর করে পাওয়া যায় না। কিছু কিছু বিষয়ের উপর আমাদের হাত থাকে না। নিয়তি যা ঠিক করে সেটাই মেনে নেওয়াই ভালো। ওই যে দেখছো তোমার ভাইয়া আর ভাবিকে, দে আর মেড ফর ইচ আদার। কেউ চাইলে ওদের আলাদা করতে পারবে না, কারণ তোমার ভাই তা কখনোই হতে দিবে না। সে অনেক প্রতীক্ষার পর পরীকে পেয়েছে। শেরিস রুক্ষ গলায় জবাব দেয়, ডিড আই আস্ক ইউ ফর ফ্রি অ্যাডভাইস? চাইনি তো। আর দয়া করে আমার পার্সোনাল ব্যাপারে কথা বলবেন না। বলেই সে অন্যদিকে চলে যায়। তানিশা হতভম্ব, নিজে থেকে ফিসফিসিয়ে বলে, হোয়াট আর রুড বয়। কিছুক্ষণ পর পার্টি তখন আপন উচ্ছ্বাসে ডুবে থাকে। সঙ্গীতের সুরে বাতাসে মিশে আছে রোমান্স, আর রঙিন আলোয় সেজে ওঠে চারপাশ, যেন কোনো রাজপ্রাসাদের রাত্রি। ঠিক তখনই ঘোষণার মাইক বেজে ওঠে, নাও ইটস টাইম ফর দ্য কাপল ডান্স। সবাই যেন উৎসুক চোখে তাকায় কারা সেই রাতের মঞ্চ আলোকিত করবে। সেহরান ধীরে এগিয়ে আসে পরীর সামনে, হাত বাড়িয়ে দেয়, মেয়ায়। পরী একটু অস্থির হয়, কিন্তু তার বুকের ভেতর যেন ঢাকের বাজনার মতো ধুকপুক শব্দ। সেহরানের চোখে চোখ পড়তেই এক অদ্ভুত টান অনুভব করে সে। ধীরে মাথা নাড়ে। সেহরান ওর কোমরে হাত রেখে টেনে নেয় কাছে। শুরু হয় এক স্বপ্নীল ছন্দে তাদের নৃত্য। প্রথমে ধীরে ধীরে, পরে ছন্দে ছন্দে দুলতে থাকে তাদের দেহভঙ্গি। পরি যেন এক নতুন মানুষ হিসেবে চিনে ফেলে তার স্বামীকে। সেহরানের মৃদু ছোঁয়ায় পরীর হৃদয় কেঁপে ওঠে, মনে হয় এ যেন নতুন প্রেমের শুরু। সকালের সামনে আলো আধারির মঞ্চে দুজন একাকার হয়ে ওঠে যেন। চারপাশে করতালি, সঙ্গীত আর গুঞ্জনকে ছাপিয়ে তাদের দুই চোখের গভীরতা যেন বলে দেয় তারা শুধু একে অপরের। নৃত্য শেষ হতেই সবার করতালিতে ভরে ওঠে পার্টি হল। সবাই আবার যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু শান্তি বেশিক্ষণ টেকে না। সেহেরান তখন কিছু গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সঙ্গে কর্পোরেট প্রসঙ্গে কথা বলছিল। অন্যদিকে পরি, ঈশানী আর মাসরুকের সঙ্গে গল্পে মগ্ন। ঠিক তখনও একটা ক্ষমতাধর বিজনেস পার্টনার, আত্মবিশ্বাসী ভরপুর কিন্তু সীমারেখাহীন ভাবে পরীর পাশে এসে দাঁড়ায়। ঠোঁটে বাঁকা হাসি, চোখে অসভ্যতার আভা। সে বলে, হেই লেডি, ইউ আর টু এলিগ্যান্ট ফর দিস প্লেস। ভিড়টাকে বাদ দিয়ে চলো না কোথাও একটু একান্তে বিশেষ জায়গায় যাই। পরি আটকে ওঠে। মাসুক রাগত কণ্ঠে বলে, এই সব বাজে কথা বন্ধ করুন। আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন। লোকটি হেসে বলে, রিল্যাক্স ম্যাম, ইটস জাস্ট আ কমপ্লিমেন্ট। মাসুক এবার আর সহ্য করতে না পেরে লোকটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই হাতাহাতি শুরু হয়ে যায়। চারপাশের মানুষের দৃষ্টি সেদিকে। পরি, ঈশানী হাত চেপে ধরে ভয়ে। সেহরিস আর রাহুল ছুটে আসে। সেহরানও দৌড়ে আসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে। মাসুক সব খুলে বলে। সেহরান আর এক মুহূর্ত দেরি করে না, পাশেই রাখা এক ভারী স্টিলের স্টিক দিয়ে চোখে পড়ে। সম্ভবত ডেকোরেশনের অংশ। সেটি হাতে তুলে নিয়ে কোনো প্রশ্ন ছাড়াই লোকটিকে আঘাত করতে থাকে আর বলে, বাস্টার্ড, ইউ ফাকিং অ্যাসহোল, তোর কলিজা কত বড় একবার দেখতে দে আমায়। বলেই আরও কয়েকটা বাড়ি দেয় একের পর এক। চারপাশে কেউ কেউ ঠেকাতে আসে, কিন্তু সেহেরান থামে না। তার চোখে যেন আগুন জ্বলছে। সেহেরিস পেছন থেকে চিৎকার করে বলে, আরও দাও ভাইয়া, ওকে শিখিয়ে দাও সবার দিকে নজর দিতে নেই। লোকটি পাল্টা ঘুষি মারার চেষ্টা করে। হাতে ঘড়ি থাকায় ঘুষির ধাক্কায় সেহরানের কবজিতে কেটে যায়। আর মুহূর্তেই রক্ত বেরিয়ে আসে সাদা শার্ট ভেদ করে। সেই লাল রং যেন মুহূর্তে ভেদ করে ফেলে সব আড়াল। পরি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠে ছুটে আসে। সেহরান তখনও থামেনি। ক্রোধে উন্মত্ত চোখে যেন আগুন জ্বলছে। পরি ওর সামনে এসে দাঁড়ায়। সেহরানকে বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলে কাপা গলায়, থেমে যান প্লিজ, আমার খুব ভয় করছে আপনাকে দেখে, থামুন না প্লিজ। সেই কাপা কণ্ঠ যেন বজ্রের মতো আঘাত হানে সেহেরানের হৃদয়। মুহূর্তেই থেমে যায় ওর হাতের গতি। ঠোঁটের কোণে রক্ত, চোখে আগুন আর এক ধরনের উন্মাদ শীতলতা। লোকটিকে ধাক্কা মেরে একপাশে সরিয়ে দেয়, তারপর এক চড় মেরে বলে, গেট দ্য হেল আউট অফ হেয়ার, ডোন্ট ইউ ডিয়ার টাচ মাই ওয়াইফ এগেন, সান অফ আ বিচ, ফাক দিস শিট। তখন ওই পরীর হাত শক্ত করে ধরে ওকে নিয়ে এক কোণায় চলে আসে। এক টেবিলের পাশে বসে পড়ে। ওর চারপাশে বন্ধুরা এসে ভিড় করে। মাসুক দ্রুত ব্যান্ডেজ আনার ব্যবস্থা করে দেয়।
পরি কাঁপতে কাঁপতে ওর হাতে ব্যান্ডেজ করতে থাকে। ওর আঙ্গুলগুলো কাঁপছে আর চোখ থেকে শব্দহীন অশ্রু গড়িয়ে পড়ছে। সেহরান তা লক্ষ্য করে ফেলে রেগে উঠে চিৎকার করে বলে, কাঁদছিস কেন তুই? আমি কি মরে গেছি নাকি? রাহুল থেমে যায়, তারপর নরম গলায় বলে, এসকে চুপ কর। ও তোকে দেখে ভয় পেয়ে গেছে রে, এজন্যই কাঁদছে। সেহরান আর কিছু বলে না, শুধু পরীর মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকে। তারপর নিজের হাতে ওর চোখের পানি মুছে দেয়, ওকে পাশে বসিয়ে নেয়। ঈশানীকে বলে, একটা জুস আনতো ওর জন্য। আর তখন ওই পরীর মনে শুরু হয় এক নিঃশব্দ দ্বন্দ্ব। ওর ভেতরে গুঞ্জন তোলে কিছু প্রশ্ন। মানহাপু তো বলেছিল এই মানুষটা বিশ্বাসযোগ্য না, কিন্তু আমি কি করে আমার চোখকে অস্বীকার করব? যে চোখে এই মানুষটা আমাকে এমনভাবে আগলে রাখে যে এই স্পর্শে আমার মনের সব ভয় শেষ হয়ে যায়। এটা কি করে তার অভিনয় হতে পারে? ঠিক তখনই রাহুল ওয়েটারকে ইশারা করে দুটো বিশেষ গ্লাসে ওয়াইন আনতে বলে। বাকিদের জন্য নর্মাল জুস। কিছুক্ষণ পর ওয়েটার এসে ট্রে হাতে হাজির হয়। রাহুল সবার জুস দিয়ে দেয়, কিন্তু নিজের জন্য ও সেহেরানের জন্য দুটো গ্লাস আলাদা করে রাখে। তারপর একটাতে চুমুক দিয়ে আরেকটা সেহেরানের সামনে রেখে সরে যায়। সেহেরান তখনও রাগে উত্তাল, খেয়ালই করে না সামনে কি রাখা হলো। পরি তখন বলে, আপনি জুসটা খান, একটু রিফ্রেশ হবেন। সেহেরান চোখ তুলে তাকিয়ে বলে, এটা আগে তোরই দরকার, খেয়ে নে, তারপর আমায় দিস। পরি কিছু না বলে সেহেরানের দিকে রাখা গ্লাসটাই তুলে নেয়। তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছিল। মুখে তুলে নেয় এক চুমুক, তারপর আরেকটা, এরপর আরেক চুমুক দিয়ে শেষ করে ফেলে। কিছুক্ষণ পরে হঠাৎ মুখে একটা অদ্ভুত স্বাদ টের পায়। এক মুহূর্ত তারপর পরি চোখে ঝাপসা দেখে মাথা ঘুরে চতুর্দিকে সবকিছু গোল গোল ঘুরছে যেন। পরি সেহেরানের দিকে আঙ্গুল দিয়ে গুনে গুনে কাপা কণ্ঠে বলে, আপনি একটা অমুক না দুইটা কেন? কোনটা আপনি? আমি তো ধরতে পারছি না আপনাকে। সেহরান বিস্ময়ে তাকিয়ে বলে, হোয়াট? তুই এসব কি বলছিস পরি? পরি হঠাৎ অদ্ভুতভাবে হেসে ওঠে। মাতালের মতো আচরণ শুরু করে, ওর চোখে নেশার ঝলক। সেহরানের গলায় ঝুলে পড়ে, এই, আমার না খুব ভালো লাগছে, মনে হচ্ছে পুরো পৃথিবী গোল গোল ঘুরছে, সাথে আমিও। আপনি জানেন? সেহরান কিছু সন্দেহ করে সঙ্গে সঙ্গে গ্লাসটা তুলে গন্ধ নেয়। মুহূর্তে বোঝা যায় ভুল কিছু একটা হয়েছে। রাগে ওর চোখ লাল হয়ে ওঠে। মুহূর্তে বোঝা যায় এইটা রাহুলের কাজ। মনে মনে গালি দেয় রাহুলকে, ইডিয়েট, কাল তোকে ধরবো। আজ আগে আমার পাগল বউটাকে সামলাই। চারপাশের লোকজন ওদের দিকে তাকিয়ে আছে, অনেকেই হাসছে, কেউ কেউ ফিসফিস করতে থাকে। সেহরান আর দেরি করে না, ঝট করে পরীকে কোলে তুলে নেয়। কাউকে কিছু না বলে সোজা বাড়ির দিকে রওনা দেয়। পরী বলছে, এই আমাকে আকাশে উড়িয়ে কোথায় নিয়ে যাও? আমি পড়ি। সেহরান বুঝতে পারে পরী ঠিক থাকলে কখনোই তাকে তুমি করে বলতো না। ও পরীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমরা ভ্রমণ করতে বেরিয়েছি জান। এবার আমার গলাটা ঠিকভাবে ধর, নয়তো তুই পড়ে যাবি। পরী তাড়াতাড়ি গলাটা জড়িয়ে ধরে। নেশার ঘোরেও সাবধান হয়ে বলে, না না, আমি কিন্তু পড়ে গেলে আপনাকে দোষ দেব। সেহরান এবার পরীর দিকে তাকিয়ে বলল, মাতাল হলেও তুই তো তালে ঠিক পড়ি, পড়ার ভয় ঠিকই করিস। এভাবে তাদের প্রেম, ভয় আর রাগ উন্মাদনার পার্টি শেষ হয় এক অপূর্ব অচেনা যাত্রায়, যেখানে সারা সন্ধ্যা কোলাহল শেষে ভালোবাসার নীরবতা সবচেয়ে বেশি আওয়াজ তোলে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। পার্টি সেই উত্তেজনার পর পরীকে কোলে নিয়ে নিজের ঘরে নিয়ে আসে সেহরান। বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে ওর কপালে হাত রাখে। তুই একটু শুয়ে থাক পরী, আমি তোর জন্য লেবুর পানি নিয়ে আসি, মাথাটা একটু হালকা হবে। সেহরান উঠে দাঁড়াতে গেলে পরী হঠাৎ ওর গলা জড়িয়ে ধরে নিজের মুখটা ওর মুখের কাছাকাছি নিয়ে আসে। সেহরান থমকে যায়, চোখে চোখ রাখে। এক নিঃশ্বাসে যেন থেমে যায় সব। কি হলো? নিচু গলায় জিজ্ঞেস করে সেহরান। পরি ধীরে ধীরে ওর আঙ্গুল তুলে ছুঁয়ে দেয় সেহরানের অ্যান্ডামস অ্যাপল। সেহরান চোখ বন্ধ করে ওর হাতটা আটকে ধরে। কি করছিস এসব পরি? যেতে দে আমায়, তুই থাক। পরি শিশুসুলভ অভিমানী গলায় বলে, আপনি একটু আদর করেন না আমায়? একটু আদর করুন না। সেহরান এবার ঠোঁটের কোণে হাসি এনে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এত আদর করার পরও তোর আরও অভিযোগ আছে? কিন্তু তুই তো সারাক্ষণ পালাতে চাস আমার থেকে। পরি মুখটা ছোট করে এনে বলে, মিথ্যে কথা, আমি পালাইনি একটুও। সেহরান এবার ঠোঁট এক মৃদু চুমু দেয়। খুব আলতো করে বলে, ঠিক আছে, আজ তোর শরীরটা ঠিক হোক, কাল দেখি তুই সত্যি পালাতে পারিস কিনা আমার থেকে। বলে সেহরান ওকে রেখে জোর করে উঠে যেতে চায়। কিন্তু তখনই থেমে যেতে হয় বাধ্য হয়ে, কারণ পরীর কণ্ঠে অস্পষ্ট কিন্তু বিস্ময়কর এক বাক্য উচ্চারিত হওয়ার কারণে। আপনি মানহা আপুকে আপনার বাচ্চা দিয়েছেন, আমাকে ঠকিয়েছেন আপনি। আমারও আপনার থেকে বাচ্চা চাই, এখনও চাই।
সেহরানের যেন পাথরের মতো দাঁড়িয়ে পড়ে, ধীরে ধীরে পিছন ফিরে তাকায় পরীর দিকে। কি বললি তুই? আবার বলতো পরী। পরী তখনও স্নিগ্ধ অথচ নেশাচ্ছন্ন কণ্ঠে আবার বলে, আপনি খুব খারাপ। আপনি কেন আমাদের বাচ্চা আরেকজনকে দেবেন? আপনি আমার স্বামী, আপনার বাচ্চা তো আমার হবে। পরীর বুকের ভেতর যেন জমে থাকা আবেগের সমস্ত বাঁধ ভেঙে গিয়েছিল। কাঁদতে কাঁদতে যতটুকু বলতে পেরেছিল বলেছিল। মান্হা সকালে যা যা বলেছিল ও বলতে থাকে, আপনি আমার স্বামী, তাহলে কেন আরেকজনকে আপনাকে নিয়ে যাবে? আপনার বাচ্চা তো আমার বাচ্চা হবে। সেহরান থমকে গিয়ে পরীর এমন আর্ত কান্নায়, তার চোখের জল, কণ্ঠের কাঁপন আর দুর্বল শরীরের কাঁপুনি দেখে নিজের সমস্ত রাগ, হতাশায় আর যন্ত্রণা ভুলে গিয়ে পরীকে জড়িয়ে ধরেছিল শক্ত করে। বুকের ভেতর আলগোছে আটকে নিয়ে কপালে একের পর এক চুমু দিয়ে বলেছিল খুব কোমল কণ্ঠে, থেমে যা পরী, কাঁদিস না জান। আমার কষ্ট হচ্ছে তোকে এমন অবস্থায় দেখে। মানহা তোকে সব মিথ্যে বলেছে। তুই কেন কাল আমায় বলিসনি? তাহলে তোকে এতক্ষণ এতটা মানসিক যন্ত্রণা সহ্য করতে হতো না। আমি সব ঠিক করে দেব, বিশ্বাস রাখ আমার উপর। তুই চিন্তা করিস না কিছু। কথার মাঝেই হঠাৎ পরীর মুখ থেকে এক অপ্রত্যাশিত ঢেউ উঠে আসে। সে অসুস্থ হয়ে পড়ে এবং মুহূর্তে সেহরানের বুকে বমি করে ফেলে। সেহরান রাগের এক বিন্দুও প্রকাশ করে না। নীরবে যত্নে ওকে কোলে তুলে নেয়, খুব সাবধানে ফ্রেশ করিয়ে আনে। নিজের জামাকাপড়ও পাল্টে ফেলে, তারপর ওকে বিছানায় এনে বসিয়ে দেয়। পরি তখন নিস্তেজ, কষ্ট আর ক্লান্তির ভারে ভারাক্রান্ত শরীর নিয়ে একপাশে শুয়ে পড়ে। সেহরান নিজেও ফ্রেশ হয়ে ফিরে আসে। ঘরের হালকা আলোয় দেখে পরি ঘুমিয়ে পড়েছে। নিঃশ্বাসগুলো ধীর, কপালটা ঘামে ভেজা আর চোখের কোণে শুকিয়ে আসা অশ্রুতে লেপ্টে আছে। সে এগিয়ে গিয়ে চুপচাপ পাশে বসে। সেহরান যেন অবচেতনে ওর শরীর জড়িয়ে ধরে নিজের বুকে নিঃশব্দে ফিসফিস করে বলে, কাল থেকে দেখবি কি করে আমি মানহার শাস্তি দেই। অবশ্য আমার নিয়মে দেব। শুধু দেখবি তুই, আর কিছু বলবি না। ওকে বোঝানোর পালা এবার শেষ। ওর কাছে কোনো প্রমাণ চেয়ে লাভ নেই, কারণ আমি জানি ও নিশ্চয়ই সব মিথ্যে ব্যবস্থা করেই মাঠে নেমেছে। এক মুহূর্ত থেমে পরীর শ্বাস টেনে আবার বলে, কিন্তু বাচ্চার কথা যদি সত্যি হয় তাহলে জানতে হবে আসল দোষীকে। আর যদি মিথ্যে হয় সবটাই, তাহলে ও নিজেই স্বীকার করবে সব সত্য তোর সামনে। আমি কথা দিচ্ছি। শেহরানুর কণ্ঠে বিষাদের গভীরতা টের পায়। স্নিগ্ধ হাতে পরীর মাথায় হাত বুলিয়ে দেয়। নিজের মনে বলে, ও এতটা নিচে নামতে পারে এটা আমি ভাবতেও পারিনি। যদিও এমন হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। এই পরিবারের মেয়েরা তো স্বার্থপরই হয়। শুধু আপু, তুই আর তানহা কেমন করে যে ব্যতিক্রম হয়ে গেলি, সেটা আজ আমার কাছে অবাক হওয়ার মতো। শেহরান ধীরে পরীর দিকে তাকায়, চুপচাপ গভীর ভালোবাসায়। কণ্ঠে তীব্র কিন্তু কোমল উচ্চারণের বলে, তুই এতটা সরল বলেই তো তোকে আমার করে নিয়েছি পরী। সেহরানের কথা শুনে সেলিনা চৌধুরীর লজ্জা আর রাগ যেন দ্বিগুণ হয়ে উঠল। কড়া গলায় বললেন, ঠিক করে কথা বলো সেহরান। তুমি কি ভুলে গেছো এখানে তোমার গুরুজনেরা উপস্থিত? নিজের বেডরুমের গল্প এখানে করবে? একটু তো লজ্জা রাখো। সেহরান যেন ব্যাপারটায় বেশ মজা পেল। শাশুড়িকে আরেকটু জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে সে দুষ্টু গলায় বলল, কি যে বলেন না শাশুড়ি আম্মু। কথায় আছে না, লজ্জা, ঘৃণা আর ভয়, এই তিন থাকতে নয়। ভুলে গেলেন বুঝি? একটু থেমে বাঁকা হাসি দিয়ে বলেন, আর আমার তো বরাবরই লজ্জা কম, বলেই জোরে হেসে ওঠে। সেলিনা চৌধুরী এবার রেগে গিয়ে বলেন, আমার মেয়েটাকে ছোট্ট ভেবে তুমি যা খুশি তাই করবে? এটা কখনোই আমি মেনে নিব না। এইবার সেহরান এক ঝলক পরীর দিকে তাকায়, তারপর সবার সামনে কোনো তোয়াক্কা না করে পরীকে ঝট করে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। চারপাশে কে আছে কে নেই সেটা যেন তার কাছে কোনো দেখার বিষয় না। দুষ্টু গলায় বলে ওঠে, আপনি যতটা ছোট ভাবছেন শাশুড়ি আম্মু, আপনার মেয়ে কিন্তু মোটেও ততটা ছোট নয়। বরং আপনার মেয়ে রোজ আমাকে আমার মতো স্যাটিসফাইড করে। এই যে দিনকে দিন আরও এমনভাবে আমার চরিত্রে দাগ লাগিয়ে দিচ্ছে যে সেই দুঃখ আমি কাকে দেখাই বলুন? কি করে ওয়াইফি? কি রে ওয়াইফি, ঠিক বললাম না? বল তোর আম্মুকে। পরি লজ্জায় যেন মুহূর্তে মাটির সঙ্গে মিশে যেতে চায়। সেহরানের কথা শুনেই থমকে দাঁড়িয়ে যায়। চোখ ছানা বড়া, মুখে তীব্র লজ্জা আর রাগ, সব মিশিয়ে মিশ্র অভিব্যক্তি। সেহরান কানের কাছে ফিসফিস করে বলে, বাহ, কি উন্নতি মানসিকতা আপনার মশায়! নিজের বউয়ের মায়ের সামনে দাঁড়িয়ে এমন সাহসিকতার বিবরণ দিচ্ছেন। সারা রাতের হিসেব গুনে কি নোটপ্যাডে লিখে রেখেছেন বুঝি? অসভ্য লোক। সেহরান মুখ টিপে হাসছে। সেজুদি খান ছেলের কথা শুনে বুকে হাত দিয়ে ধপাস করে সোফায় বসে পড়েন, চোখে এক প্রকার স্তব্ধতা।
রাহুল মাসুকের কানের কাছে ফিসফিস করে বলে, এই মাসু, এসকে এত বড় ঠোটকাটা কবে হয়ে গেল রে? মাসুক নিজেকে দমাতে না পেরে হেসে বলে, আমি তো ভাবতেই পারছি না মাদার ইন লয়ের সামনে এমন দুষ্টুমি কেউ করে নাকি। রাহুল মাসুকের কথায় টোন টেন শুনে দিকে একবার তাকিয়ে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ হ্যাঁ ভাই করে, এই যে তোদের মতো সঙ্গ পেলেই করে। সেলিনা চৌধুরী এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো সেহেরান? আমার ছোট্ট মেয়ের সম্পর্কে এসব কি বলছো তুমি? সেহেরান এবার ঠান্ডা অথচ বিদ্রুপাত কণ্ঠে বলে, সব মায়ের চোখে তার মেয়ে ছোট্টই লাগে শাশুড়ি আম্মু, কিন্তু সব স্বামীর কাছে তার বউ সব দিক থেকে বড় পরিপূর্ণ লাগে, বুঝলেন তো? এবার রাহুল আর নিজেকে সামলাতে পারল না, জোরে হেসে ওঠে, হা হা হা। সবাই ওর দিকে তাকালে ও থেমে যায়, তারপর হাসি চেপে রেখে বলে, প্লিজ কন্টিনিউ। পরি এবার আর থাকতে না পেরে সেহেরানের কানের কাছে মুখ নিয়ে কাপা গলায় ফিসফিস করে বলে, প্লিজ থামুন না। সেহেরান ওর দিকে তাকায়, একটা দুষ্টুমি হাসি খেলে যায় ঠোঁটে। তারপর সবার সামনে পরীর ঠোঁটে এক টুকরো চুমু খেয়ে বলে, এই যে মেডিসিন দিয়ে দিলাম। আমাদের জামাই শাশুড়ির মাঝে আর একটা কথাও বলবি না তুই, বললে এখানেই কিন্তু এর থেকে বেশি কিছু করে ফেলবো। এমনিতেও মুড আমার খালি বউ 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 করছে। বউ পাশে থাকতেও আমি কিছু করতে পারছি না, হুম, ব্যাড লাক আমার। পরীর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বাকি সবাই যেন এক মুহূর্তে হতবাক হয়ে পড়ে। কেউ নিচের দিকে তাকায়, কেউ মুখে হাত চাপা দিয়ে হাসি আটকে রাখে। সেলিনা চৌধুরী এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, এই সব কথা তুমি মূল প্রসঙ্গ থেকে সরে যাচ্ছ সেহেরান। আমার মেয়েকে ঠকিয়েছো তুমি, সহজ সরল মনে করে ওকে নিয়ে যা ইচ্ছে তাই করছো। না, আর না, আমার মেয়েকে তোমার সঙ্গে আর এক মুহূর্ত থাকতে দেব না। পরীকে ডিভোর্স দিতে হবে তোমায়। সেলিনা চৌধুরীর মুখ থেকে ডিভোর্স শব্দটা বের হতেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসে। পরি নিথর দাঁড়িয়ে যায়, বিশ্বাসই করতে পারে না নিজের মায়ের মুখে এমন কথা। চোখে জল জমে উঠলেও সে চেপে রাখে, দৃষ্টি রাখে সেহেরানের চোখে। সেহেরানও তার চোখে চোখ রাখে, খুব ধীরে মাথা ঝাঁকিয়ে আশ্বস্ত করে, ডোন্ট ওয়ারি। তারপর সে দৃঢ় কণ্ঠে বলে, আমি কিছুতেই ডিভোর্স দিব না। সেলিনা চৌধুরী এবার গর্জে ওঠেন, কেন দিবে না? তুমি তো মানহাকে বিয়ে করেছো, তাহলে আমার মেয়েটার কি হবে? সেহরান ঠোঁটে হালকা হাসি খেলে যায়, চোখে একরকম জেদ, কণ্ঠে দৃঢ়তা। আমি আরও 100টা বিয়ে করলেও পরীকে কোনোদিনও ডিভোর্স দেব না, এটাই ফাইনাল। আপনার যা ইচ্ছে তাই করে ফেলুন। সেলিনা চৌধুরীর রাগ চরমে, তিনি বললেন, বেশ, তবে আমার যেটা করণীয় তাই করছি। এবার তিনি একেবারে পরীর সামনে এসে দাঁড়ান, বলতে থাকেন, পরী, এখনই উপরে গিয়ে নিজের ব্যাগ গুছিয়ে নাও। এক্ষুনি তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে, এখানে আর এক মুহূর্ত নয়। পরী চুপচাপ দাঁড়িয়ে আছে, এক পাও জায়গা থেকে নড়ে না। পরীকে উনি দাঁড়িয়ে থাকতে দেখে উনি রেগে গেলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। পরী ধীরে ধীরে সেহেরানের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নিয়ে মায়ের দিকে চেয়ে বলে, সরি আম্মু, এই কথাটা আমি রাখতে পারলাম না। তুমি যখন আমার বিয়ে দিচ্ছিলে তখন আমার মতামত একবারও জানতে চাওনি। আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না আমি। আমার বিয়ে তুমি তোমার ইচ্ছাতে দিয়েছো, তখন আমার ইচ্ছের দাম তুমি দাওনি, কিন্তু এখন আমার ইচ্ছে আমি আমার স্বামীর সাথেই থাকবো। উনি খারাপ বা ভালো যাই হোক না কেন, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। সেহরানের মুখে এক চিলতে হাসি খেলে যায়, খুব স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু গভীর অধিকারে সাথে সে পরীর কোমরটা নিজের বাহুতে টেনে নেয়, যেন স্পষ্ট জানিয়ে দেয়, এই মেয়েটা শুধু আমার, সারা জীবন থাকবে আমার ওই পাশে। খানবাড়ির প্রত্যেকটা মানুষ পরীর কথা শুনে ভীষণ খুশি হয়, কিন্তু সেলিনা চৌধুরী থামেন না। তিনি বলে ওঠেন, তুমি আমার কথা না শুনে ভুল করছো পরী। তুমি বুঝছো না তোমার সঙ্গে কি অন্যায় করা হচ্ছে। তোমার ভবিষ্যৎ কি হবে একবার ভেবেছো? শেহরান এবার মুখে দুষ্টু হাসি টেনে বলে, ভবিষ্যতে আপনি গ্র্যান্ড মম হবেন, আমার বাচ্চাকে আপনি সামলাবেন, আর আপনার মেয়েকে সামলানোর দায়িত্ব আমার। সেলিনা এবার গম্ভীর কণ্ঠে বললেন, তোমার এই নরম কথা শুনে হয়তো পরি গলে যেতে পারে, কিন্তু আমি গলব না। আমি ওর মা হই, ওর উপর হওয়া এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। তাই আমার তোমার সঙ্গে একা কিছু কথা বলা দরকার। সেহেরান চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেলিনার দিকে, তারপর বলল, সত্যি করে বলুন তো, আপনি আসলে আমাদের ডিভোর্স চান নাকি অন্য কিছু? চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল, সবার মুখে বিস্ময়। সেহেরানের কথার গম্ভীরতা বুঝে নিতে চেষ্টা করছে সকলে। তখনই সেলিনা চৌধুরীর কথায় সবাই যা বোঝার বুঝে যায়।
একটু থেমে সেলিনা চৌধুরী উত্তর দেয়, ভেবে দেখলাম ডিভোর্সের পর পরি তো আর আগের মতো থাকবে না, সবাই জানবে সে তোমার সঙ্গে 1 মাস সংসার করেছে। তাই পরীকে যদি তুমি নিজের করে রাখতে চাও তবে তোমাকে আমার একটি শর্ত মানতে হবে, যাতে ওর ভবিষ্যতে কোনো নিরাপত্তাহীনতা না থাকে। আর তুমি ভালো করেই জানো পরি এখন না বললেও আমি ওকে রাজি করিয়ে এখান থেকে ঠিক নিয়ে যেতে পারি। তাই আমার শর্ত তোমাকে মানতেই হবে। তাই বুঝেছো নিশ্চয়ই আমি কি বলতে চাই? সেহেনান এক মুহূর্ত ওনার চোখে চেয়ে থাকে, তারপর বলে, চলুন স্টাডি রুমে। সেতুতি খান, সুমাইয়া খান, রাহুল, মাসুক সবাই যেন হতভম্ব, কেউ কিছু বলতেও পারছে না। পরীর কিন্তু শক্ত করে সে যে স্পষ্ট ভয় পেয়েছে সেহরান তা বুঝে ফেলে। খুব ধীরে কানের কাছে মুখ এনে বলে, এত ভয় কিসের তোর? কোথাও যেতে দিচ্ছি না তোকে, জাস্ট চিল কর, চলবে ইনশাআল্লাহ।